আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব জয়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা গতকালকে আলোচনা করছিলাম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটা একটু রিভিশন করি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ধারা এক এক ধারায় বলা আছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা দুইয়ের গ গতে বলা আছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বলতে ওই সকল জিনিসকে বোঝায় যা যৌন উত্তেজনা সৃষ্টি করে। এমন কোনো বিষয় বা এমন কোনো ভিডিও, এমন কোনো স্থির চিত্র, এমন কোনো ছবি, এমন কোনো সাময়িকী, এমন কোনো বই, এমন কোনো মূর্তি, এমন কোনো ফেস্টুন, এমন কোনো প্রকাশনা, এমন কোনো মূর্তি, এমন কোনো কার্টুন যার যৌন উত্তেজনা সৃষ্টি করে, যার কোনো শিক্ষাগত মূল্য নাই বা যার কোনো শৈল্পিক মূল্য নাই, তাকেই পর্নোগ্রাফি বলে। আর পর্নোগ্রাফি সরঞ্জাম ধারা দুইয়ের ঘ। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, সংরক্ষণ করার জন্য, বাজারজাত করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকেই পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। যেমন ভিডিও করার জন্য ক্যামেরার প্রয়োজন আছে, অবশ্যই ক্যামেরা লাগবে বা মোবাইল লাগবে। বর্তমান যুগের যে মোবাইলগুলো আছে, ভালো ভালো মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমেও পর্নোগ্রাফি ভিডিও ধারণ করা যাবে, স্থির চিত্র ধারণ করা যাবে, ছবি উঠানো যাবে। এগুলা মোবাইলের মাধ্যমে করা যাবে। তাহলে ক্যামেরা, মোবাইল, এগুলো ধারণ করার জন্য বা সংরক্ষণ করার জন্য কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন পেন ড্রাইভ বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বা বিভিন্ন ডিজিটাল ডিভাইস, এগুলার প্রয়োজন আছে। এছাড়াও এই পর্নোগ্রাফি এই জিনিসগুলা আপনার বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ করা যায় বা সরবরাহ করা যায় বা হস্তান্তর করা যায়, বা এগুলা দেখা যায় দোকান বাজারে কি ক্রয় বিক্রয় করা যায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে। এই ইলেকট্রনিক ডিভাইসগুলোকেই বলা হয় পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা দুই। ধারা চারে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম, পর্নোগ্রাফি এগুলা কি বাজারজাত করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, সরবরাহ করা যাবে না, এগুলা নিষিদ্ধ। ধারা চার। ধারা পাঁচ, তদন্ত। তদন্ত কে করবেন? পুলিশের একজন সাব ইন্সপেক্টর। যদি পুলিশ অফিসার করেন তাহলে পুলিশের সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন কোনো পুলিশ কর্মকর্তা দ্বারা এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ অপরাধে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আর যেহেতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিজস্ব তদন্ত ব্যবস্থা নাই, নিজস্ব তল্লাশির ব্যবস্থা নাই, সেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এই তদন্ত ব্যবস্থা সম্পন্ন করতে হবে। ধারা পাঁচ, পাঁচের এক। পাঁচের দুইয়ে বলা হয়েছে যখন একজন সাব ইন্সপেক্টর তদন্ত করবেন, তদন্ত করার জন্য তিনি সর্বপ্রথম 30 কার্য দিবস সময় পাবেন। কত কার্য দিবস? 30 কার্য দিবস। এই 30 কার্য দিবস সময়ের মধ্যে যদি তিনি তদন্ত সমাপ্ত করতে না পারেন, যে তদন্ত কোনো কারণে সমাপ্ত করতে তিনি পারলেন না, তাহলে অবশ্যই পুলিশ সুপার অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা উপযুক্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষ এই তদন্ত করার জন্য আরো 15 দিন, 15 কার্য দিবস সময় বর্ধিত করতে পারেন। ধারা পাঁচের দুই। ধারা পাঁচের তিন। উপধারা দুই অনুসারে যখন তদন্ত কার্যক্রম 45 দিনের ভিতরেও সম্পন্ন করা সম্ভব হবে না,
তখন আদালতের অনুমোদন ক্রমে, অর্থাৎ যে আদালতে বিচার কার্যক্রম চলবে বা মামলার কার্যক্রম চলমান বা চলতেছে, সেই আদালতের অনুমোদন ক্রমে আরো 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যেতে পারে। ধারা 5-3। ধারা 5-3। ধারা 6, তল্লাশি করা যাবে, জব্দ করা যাবে এবং জব্দকৃত মালামাল আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6। ধারা 6-এর একে বলা হয়েছে, যদি মামলা তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন বা বুঝতে পারেন যে পর্নোগ্রাফি সংক্রান্ত কোথাও কোনো কিছু রাখা আছে বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কোনো স্থান তল্লাশি করা প্রয়োজন, তাহলে সেখানে তিনি তল্লাশি করতে পারবেন এবং তল্লাশি করে যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় গ্রেপ্তার করা যাবে, এবং সেই সাথে যদি কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম বা পর্নোগ্রাফি জাতীয় যদি কিছু পাওয়া যায় তাহলে তা আটক করা যাবে। ধারা 6-1। ধারা 6 দিয়ে বলা হয়েছে, তল্লাশি করে এখানে যা কিছু পাওয়া যাবে তা আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-3 বলা হয়েছে, মামলা তদন্তকারী কর্মকর্তা যখন মামলা তদন্ত করবেন, এই মামলা তদন্ত করার ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় যখন এই পর্নোগ্রাফি সংক্রান্ত তথ্যের জন্য বিভিন্ন জায়গায় যাবেন, যাওয়ার পরে সরকারি কর্তৃপক্ষ হোক, বেসরকারি কর্তৃপক্ষ হোক বা অন্য কোনো মাধ্যম হোক, যেখান থেকেই তিনি কোনো তথ্য নিতে পারবেন বা তথ্য প্রমাণ তিনি সংগ্রহ করতে পারবেন, সেই তথ্য প্রমাণ আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-3। ধারা 6-3। ধারা 8। ধারা 8। 8 ধারায় বলা আছে, দণ্ড দণ্ড প্রদান করা যাবে। 8 ধারায় বলা আছে, দণ্ড প্রদান করা যাবে। দণ্ড কিরূপ হবে? দণ্ড, ধারা 8-1। 8-1 ধারায় বলা আছে যে পর্নোগ্রাফি কি করা যাবে না, উৎপাদন করা যাবে না। পর্নোগ্রাফি উৎপাদনের ক্ষেত্রে কোনো নারী, কোনো পুরুষ বা কোনো শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না, বা পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো ভিডিও ধারণ করা যাবে না, কোনো স্থির চিত্র ধারণ করা যাবে না। সেটা নারী, পুরুষ বা শিশুকে কোনো প্রলোভন দেখিয়ে বা কোনো ভয়ভীতি দেখিয়ে, অথবা তার জ্ঞাতসারে অথবা তার অজ্ঞাতসারে। যদি কোনো ব্যক্তির অজ্ঞাতসারে কোনো পর্নোগ্রাফি ধারণ করা হয়, কোনো ভিডিও ধারণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ওই ব্যক্তি জানতে পারবে না। কিন্তু ওই ব্যক্তিকে জানিয়ে, লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে কোনো ব্যক্তি, পুরুষ, নারী বা শিশু, এদের জ্ঞাতসারেও কি করা যাবে না, পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না। ধারা 8-1, যদি কোনো ব্যক্তি এরূপ পর্নোগ্রাফি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যদি ধারণ করেন তাহলে তিনি শাস্তি ভোগ করবেন। ধারা 8-1। ধারা 8-2 বলা হয়েছে, আপনি কোনো ব্যক্তির পর্নোগ্রাফি ধারণ করছেন, ধারণ করার পর সেই পর্নোগ্রাফি দ্বারা আপনি তার সামাজিক মানহানি করতেছেন বা তার যে সম্মানের হানি ঘটাইতেছেন, অথবা দেখা গেল সেই পর্নোগ্রাফি দ্বারা আপনি তাকে কি করতেছেন, আপনি তাকে বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন করতেছেন বা বিভিন্ন দাবি দাওয়া করতেছেন, বিভিন্ন টাকা পয়সা সংগ্রহ করতেছেন। এই যে সকল কার্যক্রমগুলো করতেছেন, এগুলো যদি করেন তাহলে আপনার শাস্তি হবে। ধারা 8-2। ধারা 8-3। 8-3 ধারায় বলা আছে, পর্নোগ্রাফি যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি সরবরাহ করেন, সেটা ইন্টারনেটের মাধ্যমে বা ওয়েবসাইটে বা কম্পিউটারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি তিনি সরবরাহ করেন, তাহলে তার শাস্তি হবে। ধারা 8-3। ধারা 8-3। ধারা 8-4। 8-4 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো স্থানে পর্নোগ্রাফি প্রদর্শন করেন, সে প্রদর্শন করার ফলে যদি ওই এলাকার জনগণের মধ্যে গণ উপদ্রবের সৃষ্টি হয়, তাহলে ওই ব্যক্তি শাস্তি ভোগ করবেন। ধারা 8-4। ধারা 8-5 বলা হয়েছে, পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না, রক্ষণাবেক্ষণ করা যাবে না, বিক্রয় করা যাবে না, ক্রয় করা যাবে না, ভাড়া দেওয়া যাবে না, অথবা পর্নোগ্রাফি যেখানে পাওয়া যায় এই সংক্রান্ত কোনো ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। ধারা 8-5। ধারা 8-6 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শিশু সংক্রান্ত কোনো পর্নোগ্রাফি উৎপাদন করেন, বিক্রয় করেন, ক্রয় করেন বা কোনো শিশুর কাছে যদি সরবরাহ করেন বা বিক্রয় করেন, বা শিশুকে যদি
পর্নোগ্রাফি দেখান বা এই সংক্রান্ত যে অপরাধগুলো আছে যদি কোনো ব্যক্তি করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 8-6। ধারা 8-এর সাথে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই পর্নোগ্রাফি উৎপাদনে অপর কোনো ব্যক্তিকে সহায়তা করেন, তাহলে ওই ব্যক্তি কি করবেন? ওই পর্নোগ্রাফির যে অপরাধের যে শাস্তি, সে একই শাস্তি ভোগ করবেন। অর্থাৎ যে ব্যক্তি সহায়তা করবেন আর যে ব্যক্তি মূল অপরাধী, উভয়ই সমান অপরাধে অপরাধী হবেন। ধারা 8-7। ধারা 13 বলা হয়েছে মিথ্যা অভিযোগ দায়ের অথবা মিথ্যা মামলা দায়েরকরণ। ধারা 13-1, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য, মানে উদ্দেশ্যই হবে বা অভিপ্রায় হবে কি ক্ষতি করার জন্য, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আইনানুগ অধিকার নাই জেনেও মিথ্যা মামলা দায়ের করেন অথবা অভিযোগ দায়ের করেন, তাহলে ওই ব্যক্তি শাস্তি ভোগ করবেন। ধারা 13-1। ধারা 13 দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করেন, এই মিথ্যা অভিযোগ দায়ের করার ফলে অভিযুক্ত ব্যক্তিকে যদি আদালত শুনানি শেষে অথবা মামলা শেষে যদি খালাস প্রদান করেন, এই খালাস প্রদান করার শেষে আদালত যদি বুঝতে পারেন বা আদালত যদি এই মর্মে বিশ্বাস করেন যে অভিযোগটি বা মামলাটি ভিত্তিহীন ছিল বা মিথ্যা ছিল, তাহলে যে ব্যক্তি অভিযোগ করেছে অভিযোগকারী ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন। ধারা 13-2। তাহলে 1 ধারা থেকে 13 ধারা পর্যন্ত কোনো ধারায় কি কোনো সমস্যা আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে? সমস্যা নাই স্যার। বল- সমস্যা নাই না? না। এর আলোচনা হবে আমাদের প্রকাশ্য জুয়া আইন। কি আইন? প্রকাশ্য জুয়া আইন। প্রকাশ্য জুয়া আইনের শিট তো পাইছেন, আপনারা শিট পাইছেন না? প্রকাশ্য জুয়া আইন 1867 সালের 2 নং আইন। প্রকাশ্য জুয়া আইন 1867 সালের 2 নং আইন। ধারা 1, মোট ধারা পড়বো এখান থেকে আমরা 5টি। মোট ধারা 5টি। ধারা 1, 1 ধারায় বলা আছে এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং প্রকাশ্য জুয়া আইন ঢাকা মেট্রোপলিটন ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তাহলে যদি এমসিকিউ হয় কখনো যে প্রকাশ্য জুয়া আইন নিম্নের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, অথবা রাজশাহী রেঞ্জ পুলিশ, অথবা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাহলে উত্তর হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে কি হবে না, বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ না, ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য কি হবে না, প্রযোজ্য হবে না। এই এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য কি হবে, এটা প্রযোজ্য হবে। ধারা 1। ধারা 1-1, সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় যে কোনো ঘর, যে কোনো কক্ষ, তাঁবু বা প্রাচীর বেষ্টিত স্থান। একটা ঘর কি, একটা ঘরও আবদ্ধ একটা স্থান। একটা কক্ষ কি, একটা রুমের একটা কক্ষ, সেটাও একটা আবদ্ধ স্থান। তারপরে তাঁবু, তারপর প্রাচীর বেষ্টিত যে স্থান, সেটাও মোটামুটি একটা ঘরের মতোই বা একটা কক্ষের মতোই, যদি উপরে ছাদ থাকে। উপরে যদি ছাদ থাকে বা উপরে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটাও একটা প্রাচীর বেষ্টিত একটা স্থান ও কক্ষ বা ঘরের মতোই হবে। একটা তাঁবু যে তৈরি করা হয়, একটা তাঁবু মোটামুটি একটা সেফটি জায়গার মতোই তৈরি করা হয়। বা প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ বা গাড়ি, একটা গাড়িও আবদ্ধ একটা স্থান। অথবা যে কোনো স্থানে
যেখানে মালিকের, রক্ষকের, মালিক, মালিক বলতে ওই ঘর, তাঁবু, কক্ষ, প্রাচীর বেষ্টিত স্থান বা গাড়ি অথবা প্রাচীর বেষ্টিত যে কোনো প্রাঙ্গণ, এ প্রত্যেকটা জায়গার যে মালিক বা যে রক্ষক বা যে দখলদার বলতে পারেন, যে দখলদার, এই সকল ব্যক্তি বা যে ব্যক্তি ব্যবহার করে সেই ব্যক্তি, ব্যবহারকারী ব্যক্তি যদি মুনাফা অর্জন করার জন্য বা মুনাফা উপার্জনের জন্য যে কোনো ক্রীড়া সামগ্রী বা অন্য কোনো কিছু ভাড়া বা অর্থের বিনিময়ে রাখা হয় বা ব্যবহৃত হয়, তাকে সাধারণ ক্রীড়া ভবন বলে। তাহলে সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় কোনো ঘর, কোনো ঘর, কোনো কক্ষ, কোনো তাঁবু, কোনো প্রাচীর বেষ্টিত কোনো স্থান, প্রাচীর বেষ্টিত কোনো জায়গা, প্রাচীর বেষ্টিত কোনো স্থান, অথবা কোনো গাড়ি, অথবা যে কোনো স্থানে যেখানে, যে কোনো স্থানে যেখানে মালিকের বা রক্ষকের অথবা ব্যবহারকারী মুনাফা অর্জনের জন্য বা লাভ করার জন্য, ঠিক আছে, যে কোনো ক্রীড়া সামগ্রী রাখার জন্য জায়গা দেয় অথবা ভাড়া দেয় অথবা অর্থের বিনিময়ে সেগুলো রাখা হয়, তাহলে সেই স্থানকে ক্রীড়া ভবন বলা হয়। অর্থাৎ ক্রীড়া সামগ্রী রাখার জন্য, অর্থাৎ খেলাধুলা করার জন্য জুয়া সংক্রান্ত যেগুলা ক্রীড়া সামগ্রী আছে সেইগুলা রাখার জন্য স্থান দেয়। ভাড়ার যে আমরা যে বাসা ভাড়া নিয়ে থাকি, সেম জিনিসটা ওই কক্ষ কি করে, ভাড়া দেয়। ভাড়ার মাধ্যমে অর্থ উপার্জন করে। এখানে ব্যবহারকারী, মালিক বা রক্ষক যেই থাকেন না কেন, সে অর্থ উপার্জন করে বা মুনাফা অর্জন করে। এই মুনাফা অর্জন করার জন্য যদি সে ভাড়া দেয় বা ভাড়ায় জুয়া সংক্রান্ত যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রী রাখার জন্য যদি ভাড়া দেয়, তাহলে সেই স্থানকে বা সেই কক্ষকে সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। ধারা একের এক। ধারা একের এক। তাহলে ধারা এক দ্বারাই বলা হয়েছে আঠারোশো এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ধারা এক। ধারা একের একে সংজ্ঞা বলা আছে সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন, আমরা তো ভবন বুঝি, ভবন মানে একটা বিল্ডিং হতে পারে, একটা ঘর হতে পারে, একটা কক্ষ হতে পারে, ভবন। ভবন সাধারণত আমরা বিল্ডিংকেই বুঝি, যেটা ভবন, অমুক ভবন, এটা অমুক ভবন। এবং সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? এমন একটা ভবন বা ঘর বা কক্ষ বা তাঁবু যেখানে মুনাফা অর্জনের জন্য ওই মালিক বা যে ব্যক্তি ওই ঘর দেখাশোনা করে বা যে ব্যক্তি ওই ঘর ব্যবহার করে, সেই ব্যবহারকারী ব্যক্তি যদি অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য বা অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য খেলার বা ক্রীড়া সামগ্রীর কোনো কিছু যদি রাখার জন্য যদি ভাড়া দেয় বা সেখানে যদি রাখার জন্য যদি ব্যবহার করার জন্য যদি রাখে, তাহলে তাকে সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। ধারা একের এক। তাহলে ধারা একের একে বলা হয়েছে কি সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? কোনো কক্ষ, কোনো ঘর, কোনো তাঁবু, কোনো প্রাচীর বেষ্টিত স্থান, কোনো প্রাচীর বেষ্টিত জায়গা, কোনো গাড়ি এবং যে কোনো স্থান যেখানে মালিক বা মালিকের রক্ষক অথবা ব্যবহারকারী ব্যক্তি অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য বা অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য সেখানে খেলার সামগ্রীসমূহ রাখার জন্য জায়গা দেয় অথবা ব্যবহার করার জন্য কোনো জায়গা দেয়, তাহলে সেই জায়গাকে কি বলা হয়, ব্যবহৃত হয়, তাকে সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। ধারা একের এক। ধারা তিন। ধারা তিনে বলা হয়েছে দণ্ড। ধারা তিনে দণ্ড। জুয়া খেলার জন্য জায়গা দেওয়া, অর্থ যোগান দেওয়া ও সাহায্য করার দণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জুয়া খেলার জন্য জায়গা দেয় অথবা অর্থের যোগান দেয়, আপনারা জানেন কিনা, যেখানে জুয়া খেলা হয়, গ্রাম্য এলাকায় যেখানে জুয়া খেলা হয়, সেখানে অনেকেই জায়গা দেয় অথবা দেখা যায় ফাঁকা জায়গাতেও কি করে, তারা প্রাচীর বেষ্টিত কোনো একটা নির্দিষ্ট জায়গাতেও তারা জুয়া খেলে। আর এই জুয়া খেলার জায়গায় খেলে মনে করেন 3 জন, 4 জন, 5 জন, সেখানে 10 জন, 15 জন ব্যক্তি উপস্থিত থাকে। কি জন্য? যদি কারো টাকা শেষ হয়ে যায় আর 2 জন পাশ থেকে কি করে, আপনার লাভের উপরে টাকা দেয়, লাভের উপরে টাকা দেয়। এখন যে ব্যক্তি ওই জুয়া খেলার জন্য জায়গা দেবে, যে ব্যক্তি অর্থের যোগান দেবে,
বা যে ব্যক্তি সাহায্য করবে, টাকা দিয়ে হোক অন্য কোনোভাবে হোক, যে কোনোভাবেই হোক, যদি সাহায্য করে তাহলে প্রত্যেকে দণ্ড ভোগ করবেন। ধারা 3। ধারা 3, তো ধারা 3-এ বলা হয়েছে যে কোনো কক্ষ, ঘর, তাঁবু, প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ বা গাড়ি অথবা যে কোনো স্থানের মালিক, মালিকের রক্ষক বা ব্যবহারকারী ব্যক্তি যদি জ্ঞাতসারে বা স্বেচ্ছায়, জ্ঞাতসারে মানে নিজে জানে, জেনে শুনে বুঝে, অথবা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় অন্য কোনো ব্যক্তিকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে পারে বা ব্যবহার করতে দিলে বা ব্যবহারের কাজে যদি সহায়তা করে, অথবা উক্ত স্থানে যদি কোনো ব্যক্তি জুয়া খেলার উদ্দেশ্যে অর্থ প্রদান করে বা নিয়ে যেতে হয়, তাহলে তাকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা যাবে। ধারা 3। ধারা 3, তাহলে 3 ধারায় বলা আছে যে ব্যক্তি জুয়া খেলবে বা যে ব্যক্তি সাহায্য করবে, যে ব্যক্তি ঘর দিয়ে, তাঁবু দিয়ে, কক্ষ দিয়ে, প্রাচীর বেষ্টিত স্থান দিয়ে, অথবা সেই যে কোনো স্থানের মালিক বা রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি বা ব্যবহারকারী ব্যক্তি উক্ত স্থানকে জোয়ার, সাধারণ জোয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দিলে, সে জ্ঞাতসারে অথবা স্বেচ্ছায় অন্য লোককে উক্ত স্থানকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দিলে বা জুয়া খেলার কাজে সাহায্য সহযোগিতা করলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 3। ধারা 3, তাহলে 3 ধারায় বলা হয়েছে জুয়া খেলার জন্য যদি কোনো ব্যক্তি কোনো জায়গা, ঘর বা কক্ষ যদি ভাড়া দেয়, অথবা কোনো ব্যক্তি যদি সাহায্য করে, অথবা কোনো ব্যক্তি যদি অর্থের যোগান দেয়, তাহলে প্রত্যেকের দণ্ড। ধারা 3। ধারা 3-এ প্রত্যেকে দণ্ড। 3 ধারায় বলা হয়েছে ওই সাধারণ ক্রীড়া ভবনের যে সংজ্ঞাটা, ওই সেম সংজ্ঞায়, শুধু ব্যবহার করার জন্য যে ব্যক্তি ভাড়া দেবে বা যে ব্যক্তি ব্যবহার করার জন্য অনুমতি দেবে, অথবা ওই স্থানে যে ব্যক্তি অর্থের যোগান দেবে, বা যে ব্যক্তি জুয়া খেলার জন্য নিয়োজিত হবে, বা যে ব্যক্তি জুয়া খেলার জন্য অর্থের যোগান দেবে বা সহায়তা করবে, যে কোনোভাবে সহায়তা করুক না কেন, তাহলে এখানে প্রত্যেকটা ব্যক্তি অপরাধী হবে। কে কে অপরাধী হবে? ওই স্থানের মালিক, ওই স্থানের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি, ওই স্থানের ব্যবহারকারী ব্যক্তি, অথবা ওই স্থানে অর্থের যোগানদাতা, বা ওই স্থানে যে অর্থ নিয়োজিত করে, জুয়া খেলার জন্য যে নিয়োজিত হয়, এখানে প্রত্যেকটা ব্যক্তি অপরাধী হবেন। ধারা 3। ধারা 1-এ বলা হয়েছে, এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে। ধারা 1, এবং এই আইনটা ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ধারা 1। ধারা 1-এর 1-এ বলা হয়েছে সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় ওই জুয়া যারা খেলাধুলা করে বা জুয়ারি যারা খেলাধুলা করে, এই জুয়া খেলার স্থানকেই সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। আর এই সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় যে কোনো কক্ষ, যে কোনো ঘর, যে কোনো স্থান, যে কোনো তাঁবু বা যে কোনো প্রাচীর বেষ্টিত স্থান, অথবা মালিক যেখানে ব্যবহার করতে দেয় এমন কোনো স্থান, অথবা মালিক বা মালিকের রক্ষক অথবা ব্যবহারকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে, অপর কোনো ব্যক্তিকে জুয়া খেলার স্থান হিসেবে কোনো কিছু ব্যবহার করতে দেয়, কোনো ঘর বা তাঁবু ব্যবহার করতে দেয়, সেটা ভাড়ার সাপেক্ষে বা অর্থ উপার্জনের সাপেক্ষে বা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য যদি কোনো খেলার সামগ্রী রাখতে দেয় বা সেখানে খেলাধুলা করতে দেয় বা বা ব্যবহার করতে দেয়, তাহলে ওই জায়গাকে সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। ধারা 1-এর 1। আর ধারা 3-এ বলা হয়েছে যে ব্যক্তি ভাড়া দেয়, যে ব্যক্তি জুয়া খেলার জন্য জায়গা দেয়, অথবা যে ব্যক্তি অর্থের যোগান দেয়, বা যে ব্যক্তি সহায়তা করে, অথবা যে ব্যক্তি ওখানে নিয়ে যেতে হয়, প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন। ধারা 3, যে কোনো কক্ষ, যে কোনো ঘর, তাঁবু, প্রাচীর বেষ্টিত স্থান, অথবা মালিকের যে 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 কোনো স্থান, মালিক বা মালিকের রক্ষক অথবা ব্যবহারকারী ব্যক্তি যদি উক্ত স্থানকে সাধারণ জুয়ার স্থান, ওই স্থানকে, ঘর বা কক্ষ, প্রত্যেকটা জিনিসকেই যদি জুয়ার স্থান হিসেবে ব্যবহার করার জন্য দেয়, অথবা অপর কোনো ব্যক্তি যদি অর্থের যোগান দেয়, অথবা অপর কোনো ব্যক্তি যদি জুয়া খেলায় নিয়োজিত হয়, অথবা অপর কোনো ব্যক্তি যদি সহায়তা করে, যে কোনো মাধ্যমে যদি সহায়তা করে। এখন দেখা যায় জুয়া খেলার ওইখানে দেখা যায় বিভিন্ন ধরনের লোক থাকে। একদল লোক বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকে, একদল লোক মনে করেন যে নেশার ভান টান নিয়ে ব্যস্ত থাকে, একদল লোক অর্থ দেওয়ার জন্য, মনে করেন যে সবসময় অর্থ যোগানোর জন্য বসে থাকে, একদল এই জুয়া খেলায় বসে থাকে।
ওই একদল অংশগ্রহণ করে, একদল অর্থের যোগান দেয়, একদল বিভিন্ন সামগ্রী মনে করেন যে নিয়ে এসে দেয়, বিড়ি সিগারেট এটা ওইটা চা বিস্কুট পানি টানি যা যা লাগে এগুলো নিয়ে এসে দেয়। এক ব্যক্তি কি করে, জায়গা ভাড়া দেয়, নির্দিষ্ট একটা জায়গা থাকে, ওই জায়গাটা কি করে জুয়া খেলার জন্য ভাড়া দেয় বা জুয়া খেলার জন্য দেয়। এই যে সাহায্যগুলা করে বা এই যে কার্যক্রমগুলো যে ব্যক্তিগুলা করে এরা প্রত্যেকে অপরাধী হবে ধারা 3। ধারা 3, তাহলে ধারা 1 আর ধারা 3 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 1 ধারা 3 বুঝতে কোনো সমস্যা আছে? ইনামুল ভাই, জাকারিয়া ভাই, আমার কথা বোঝা যায়? বোঝা যায় স্যার, বোঝা যায়, বুঝতে পারছি। তাহলে ধারা 1-এ বলা হয়েছে এই আইনটা প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ধারা 1-এর 1 সাধারণ ক্রীড়া ভবন, ধারা 1-এর 3 সাধারণ ক্রীড়া ভবনে যারা খেলাধুলা করে, যারা ভাড়া দেয়, যারা অর্থের যোগান দেয়, যারা সহায়তা করে তারা প্রত্যেক ব্যক্তিই অপরাধী হবে। ধারা 3। আর ধারা 4-এ বলা হয়েছে সাধারণ ক্রীড়া ভবনে উপস্থিত থাকার দণ্ড। ধারা 4, এখানে 4 ধারায় বলা হয়েছে সাধারণ ক্রীড়া ভবনে যে সকল ব্যক্তি উপস্থিত থাকেন, কারা কারা থাকেন, ওইখানে ওই জায়গার মালিক থাকতে পারেন উপস্থিত, অথবা ওইখানে যে রক্ষণাবেক্ষণকারী বা যে ব্যক্তির দায়িত্বে থাকেন সেই ব্যক্তি, অথবা এখানে ব্যবহারকারী ব্যক্তি, যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে তারা, যারা সহায়তা করে ওই সকল ব্যক্তি, এছাড়াও উপস্থিত অন্য কোনো ব্যক্তি যদি সেখানে থাকেন, মানে সাধারণ যদি কোনো জনগণও সেখানে থাকেন জুয়া খেলার উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ ওই জুয়া খেলার কক্ষে ঘরে বা তাঁবুতে ওইখানে যাকেই পাওয়া যাবে না কেন প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন এবং ম্যাজিস্ট্রেট প্রত্যেক ব্যক্তিকেই দণ্ড প্রদান করতে পারবেন। ধারা 4। ধারা 4, ধারা 3 ধারা 4 প্রায় সেম। ধারা 3-এ বলা হয়েছে যে ভাড়া দেয়, যে অর্থের যোগান দেয় আর যে সহায়তা করে তারা অপরাধী। আর ধারা 4-এ বলা হয়েছে ওই ক্রীড়া ভবনে যে সকল ব্যক্তি উপস্থিত থাকে তারা প্রত্যেকেই অপরাধী হবেন এবং প্রত্যেকে অপরাধের জন্য ম্যাজিস্ট্রেট প্রত্যেককেই দণ্ড প্রদান করতে পারবেন। ধারা 4, সেখানে যদি কিছু ব্যক্তি কাজে নিয়ে যেতে থাকে আর কিছু ব্যক্তি যদি এমনিও দাঁড়ায় থাকে, এমনি দাঁড়ানো যদি ব্যক্তি পাওয়া যায় তাহলে সে ব্যক্তিকেও ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করতে পারেন। কি জন্য প্রদান করতে পারেন? সেখানে ম্যাজিস্ট্রেট মনে করবেন যে ওই ব্যক্তিও ওই খেলার জন্য বা অংশগ্রহণ করার জন্য সেখানে দাঁড়ায় ছিল, দাঁড়ায় থাকার কারণে সে কি হবে, অপরাধী হবে। ধারা 4। তাহলে যদি প্রশ্ন হয় যে করিম নামক একজন ব্যক্তি জুয়া খেলার আড্ডায় সে কি ছিল, দাঁড়ায় ছিল, এখানে তার অপরাধ কি? এখানে তার অপরাধ কি? তাহলে প্রকাশ্য জুয়া আইন 1867 অনুযায়ী 4 ধারা মোতাবেক করিম নামক একজন ব্যক্তি জুয়া খেলার কোনো আড্ডায় বা জুয়া খেলার কোনো স্থানে সে খেলা ব্যতীত যদি দাঁড়িয়ে থাকে তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট মনে করবেন বা ধরে নেবেন যে তিনিও জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েছিলেন, সেই জন্য তিনি অপরাধী হবেন এবং দণ্ড ভোগ করবেন। ধারা 4, প্রকাশ্য জুয়া আইন 4 ধারা। কথা বোঝা গেল? এখান থেকে প্রশ্ন হয় না, একটা প্রশ্ন হয়, সেটা হলো 5 ধারার যে তল্লাশি করা যায়, এই তল্লাশির ক্ষেত্রে যে ধারাটা লাগে সেটা হলো 5। 5 ধারায় ধারা 5-এ বলা হয়েছে ক্রীড়া ভবনে প্রবেশ করা ও প্রবেশ পুলিশ কর্তৃক তল্লাশি চালানোর ক্ষমতা। অর্থাৎ যে ক্রীড়া ভবনটা হবে সেটা কোনো ঘর হোক, কক্ষ হোক, তাঁবু হোক, প্রাচীর বেষ্টিত কোনো স্থান হোক বা কোনো গাড়ি হোক বা মালিকের যে কোনো স্থান হোক, সেই স্থানে কি করতে পারবেন, পুলিশ অফিসার সেখানে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করে সেখানে যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন এবং সেখানে যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিকেও আটক করা যায়। ধারা 5। তাহলে ধারা 5-এ বলা হয়েছে ক্রীড়া ভবনে প্রবেশ করা, তল্লাশি করা এবং তল্লাশি করার পর যা কিছু পাওয়া যাবে তা
আহ, উম, ক্রীড়া ভবনে প্রবেশ করা এবং তল্লাশি করার ক্ষমতা কার? পুলিশ অফিসারের অথবা ম্যাজিস্ট্রেটের। পুলিশ অফিসারের অথবা ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার যদি মনে করেন, কে মনে করবেন? ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার। যেটা বলো। ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার যদি মনে করেন কোনো কক্ষ, কোনো ঘর, কোনো তাঁবু বা প্রাচীর বেষ্টিত স্থান বা প্রাঙ্গণ বা গাড়ি সাধারণ ক্রীড়া ভবন হিসেবে ব্যবহৃত হয়, তবে তিনি নিজে অথবা অন্য কোনো পুলিশ অফিসারকে দায়িত্ব দিলে তিনি প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য সহ উক্ত স্থানে দিনে বা রাতে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন ও ক্রীড়ারত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন। এবং জুয়া খেলার সামগ্রী, অর্থ বা অন্য কোনো সরঞ্জাম যদি পাওয়া যায় তা আটক করতে পারবেন। ধারা 5। ধারা 5, ওখানে তল্লাশি করা যাবে, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে আটক করা যাবে এবং ওইখানে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে তাদের প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ইহা ছাড়াও জুয়া খেলার জন্য কোনো সামগ্রী যদি লুকায়িত আছে বলে সন্দেহ হয়, তাহলে ক্রীড়া ভবনের যে কোনো অংশে এবং আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে পারবেন এবং জুয়া খেলার সামগ্রী যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন। ধারা 5। তাহলে ধারা 5-এ বলা হয়েছে, যদি পুলিশ সুপার মনে করেন অথবা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, কাকে মনে করতে হবে? জেলার পুলিশ সুপারকে, সর্বোচ্চ পুলিশের কর্মকর্তা। আর জেলার ম্যাজিস্ট্রেট যদি মনে করেন অথবা পুলিশ সুপার যদি মনে করেন যে কোনো ক্রীড়া ভবন বলতে ওই যে ঘর, কক্ষ, তাঁবু এরূপ কোনো স্থানে যদি জুয়া খেলা হয় বা কোনো স্থানে যদি জুয়ার যদি কোনো সরঞ্জাম পাওয়া যাবে যদি মনে হয়, তাহলে পুলিশ সুপার নিজে অথবা অন্য কোনো অফিসারকে যদি নির্দেশনা দেন, তাহলে সেই অফিসার অন্যান্য পুলিশ সদস্য নিয়ে বা কিছু সংখ্যক পুলিশ সদস্য নিয়ে দিনে বা রাতে যে কোনো সময় ক্রীড়া ভবনে তল্লাশি করতে পারবেন বা ক্রীড়া ভবনে প্রবেশ করতে পারবেন এবং সেখানে তল্লাশি করতে পারবেন। সেখানে তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে, ওই মানে ক্রীড়া সংক্রান্ত যা কিছু পাওয়া যাবে বা জুয়া খেলার যে সকল সামগ্রী পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই আটক করা যাবে এবং সেই সাথে ওখানে উপস্থিত যে কোনো ব্যক্তিকে আটক করা যাবে, উপস্থিত প্রত্যেক ব্যক্তিকেই আটক বা গ্রেপ্তার করা যাবে। ধারা 5। এছাড়াও যদি মনে হয় যে কোনো স্থানে জুয়ার সামগ্রী আছে, কোনো স্থানে লুকায়িত আছে, সেখানেও কি করা যাবে? সেখানেও ওই তল্লাশি করা যাবে। এবং জুয়া সামগ্রীর ভিতরে মনে করেন যে তাস, তাস একটা মানুষের দেহে লুকায়িত থাকতে পারে বা লুকানোর ব্যবস্থা আছে। এখন যদি মনে হয় যে না, কোনো ব্যক্তির দেহে তাস আছে বা জুয়া খেলার সামগ্রী হিসেবে তাসটা কোনো ব্যক্তির দেহে আছে, তাহলে সেই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে এবং যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই আটক করা যাবে। ধারা 5। এবং যে সকল ব্যক্তি এখানে উপস্থিত থাকবেন এখানে প্রত্যেক ব্যক্তিকে কি করা যাবে? গ্রেপ্তার করা যাবে। ধারা 5। তারপর ধারা 1 একে বলা হয়েছে, এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। ধারা 1-এর 1, সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় ওই সকল ভবন বা কক্ষ বা ঘর যে যে সকল ঘর, কক্ষ বা তাঁবু অথবা প্রাচীর বেষ্টিত কোনো স্থান বা প্রাঙ্গণ বা গাড়ি যা জুয়া খেলার জন্য কোনো মালিক বা মালিকের রক্ষক বা ব্যবহারকারী ব্যক্তি অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য বা অতিরিক্ত মুনাফা উপার্জন করার জন্য সেখানে ওই ক্রীড়া সামগ্রী রাখার জন্য ভাড়া দেয় বা ক্রীড়া সামগ্রী রাখে, সেই স্থানকে কি বলা হয়? সাধারণ ক্রীড়া ভবন বলা হয়। ধারা 3-এ বলা হয়েছে, এই সাধারণ ক্রীড়া ভবন যে ব্যক্তি জায়গা ভাড়া দেয় বা যে ব্যক্তি অর্থের যোগান দেয় অথবা যে ব্যক্তি সহায়তা করে, এই সকল প্রত্যেক ব্যক্তি কি হবেন? দণ্ডিত হবেন। ধারা 3, অর্থাৎ সাধারণ ক্রীড়া ভবন হিসেবে যে ব্যক্তি এই জায়গা ভাড়া দেয়, কক্ষ ভাড়া দেয়, রুম ভাড়া দেয় বা প্রাচীর বেষ্টিত কোনো স্থান বা প্রাঙ্গণ বা গাড়ি যদি ভাড়া দেয় অথবা ক্রীড়া সামগ্রী রাখার জন্য যদি জায়গা দেয় বা ক্রীড়ারত অবস্থায় যদি বা খেলার জন্য যদি জায়গা দেয় অথবা কোনো ব্যক্তি যদি অর্থের যোগান দেয় বা কোনো ব্যক্তি যদি সহায়তা করে, তাহলে প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন। ধারা 3। ধারা 4-এ বলা হয়েছে, সাধারণ ক্রীড়া ভবনে উপস্থিত প্রত্যেক ব্যক্তি দণ্ড। অর্থাৎ সাধারণ ক্রীড়া ভবনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে তাহলে সে ব্যক্তিও দণ্ড হবে, সে ব্যক্তি যদি নাও খেলে তাও সে ব্যক্তি দণ্ডিত হবে। ম্যাজিস্ট্রেট মনে করবেন যে এখানে প্রত্যেক ব্যক্তি এখানে অপরাধী, কারণ ম্যাজিস্ট্রেট মনে করবেন প্রত্যেক ব্যক্তি এখানে জুয়া খেলায় অংশগ্রহণ করছে বা জুয়া খেলায় সহায়তা করছে বা সাহায্য করছে বা অন্য কোনোভাবে অর্থের যোগান দিচ্ছে। এই যোগান দেওয়ার কারণে মনে করার কারণে কি হবেন? প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন। ধারা 4।
ধারা 5-এ বলা হয়েছে জুয়া খেলার স্থানে বা সাধারণ ক্রীড়া ভবনে প্রবেশ করা যাবে, সেখানে তল্লাশি করা যাবে, কোনো ব্যক্তিকে আটক করা যাবে, এবং যদি মনে হয় যে না কোনো স্থানে লুকায়িত আছে তাহলে সে স্থানেও কি করা যাবে, সে স্থানে তল্লাশি করা যাবে। তল্লাশি করে যদি পাওয়া যায় তাহলে সেগুলা আটক করতে হবে, এবং কোনো ব্যক্তি যদি মনে হয় যে দেহ লুকায়িত আছে তাহলে সে ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে এবং পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 5। ধারা 11, মিথ্যা নাম ও ঠিকানা প্রদানের দণ্ড। এই আইনের অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার এই আইনের অধীন ধারা 11 না ধারা 7? মিথ্যা নাম ঠিকানা প্রদানের দণ্ড 1 মিনিট। ধারা 7। ধারা 7-এ বলা হয়েছে মিথ্যা নাম ও ঠিকানা দেওয়ার দণ্ড। মিথ্যা নাম ঠিকানা দেওয়ার দণ্ড আমরা ফৌজদারি কার্যবিধি আইনে পড়ছিলাম ধারা 57-তে। নাম ঠিকানা যদি জানাতে অস্বীকৃতি করে অথবা নাম ঠিকানা যদি ভুল দেয়, ভুল তথ্য দেয়, তাহলে তাকে কি করা যায়, গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া যায়। এখানে ধারা 11-তে বলা হয়েছে এই আইনের অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার জুয়ার আখড়ায় প্রবেশ করে উপস্থিত কাউকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারকৃত ব্যক্তির যদি নাম ঠিকানা যদি জিজ্ঞাসা করে তাহলে সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা প্রদান করলে ওই ব্যক্তি দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে। ধারা 7। ধারা কত? ধারা 7। তাহলে আপনাদের কাছে যদি আমার দেওয়া প্রকাশ্য জুয়া আইনের শীটটা থাকে একটু ঠিক করে নেবেন। এটা হবে 7 ধারা, 11 ধারা না। এটা 7 ধারা। মিথ্যা নাম ঠিকানা প্রদানের শাস্তি, অর্থাৎ প্রকাশ্য জুয়া আইনের 7 ধারা অনুযায়ী জুয়ার আসরে যে সকল ব্যক্তিকে বা জুয়ার কক্ষে বা সাধারণ ক্রীড়া ভবনে যে সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বা গ্রেপ্তার করবেন, সে সকল ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেট যদি ওই সকল ব্যক্তির নাম ঠিকানা জানতে যদি চায়, তারা যদি সঠিক নাম ঠিকানা না জানিয়ে যদি ভুল নাম ঠিকানা জানায় বা মিথ্যা নাম ঠিকানা যদি জানায় তাহলে ওই ব্যক্তি দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে। ধারা 7। ধারা কত? ধারা 7। এখানে 5 ধারা, 4 ধারা, 5, 4 আর 3 সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এখানে 5 ধারা যে প্রবেশ করা যাবে, তল্লাশি করা যাবে এবং গ্রেপ্তার করা যাবে। এই একটা ধারাই লাগে, অন্য কোনো ধারা এখানে লাগে না, কারণ এখানে 5 ধারাতে তল্লাশি করা যায়। 5 ধারাতে তল্লাশি করা যায়, 5 ধারাতে অপরাধীকে গ্রেপ্তার করা যায়। তাহলে যদি কোনো সময় প্রশ্ন আসে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তাহলে এই যে প্রকাশ্য জুয়া আইনের 5 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এখানে পরোয়ানা লাগে না। এখানে বিনা পরোয়ানায় তল্লাশি করা যায়, বিনা পরোয়ানায় তল্লাশিও করা যায়, বিনা পরোয়ানায় কি করা যায়, গ্রেপ্তার করা যায়। এই তল্লাশির ক্ষেত্রে এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে এই 5 ধারার প্রয়োজন আছে। এছাড়া অন্য কোনো ধারা এখানে লাগে না। আর এখানে 1, 3, 4, 5 আর এই 7, এই 5টা ধারাই দরকার, আর বেশি ধারা পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 1 থেকে 7 ধারা পর্যন্ত কোনো ধারা বুঝতে কোনো সমস্যা আছে? 1 ধারায় হলো সংজ্ঞা, 3 ধারায় বলা আছে ক্রীড়া ভবন যে ব্যক্তি ভাড়া দেয় বা যে ব্যক্তি এখানে অর্থের যোগান দেয় বা যে ব্যক্তি সহায়তা করে এরা অপরাধী। 4 ধারায় বলা আছে ক্রীড়া ভবনের যে সকল ব্যক্তি উপস্থিত হয় তারা প্রত্যেকে অপরাধী। 5 ধারায় বলা আছে এখানে প্রবেশ করা যাবে, তল্লাশি করা যাবে, আটক করা যাবে এবং গ্রেপ্তার করা যাবে। যে কোনো বস্তু যদি পাওয়া যায় বা মালামাল যদি পাওয়া যায়, ক্রীড়া সামগ্রী যদি পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা জিনিসই কি করা যাবে, আটক করা যাবে, আর উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 5। আর ধারা 7-এ বলা হয়েছে গ্রেপ্তার করার পর যদি কোনো ব্যক্তিকে নাম ঠিকানা জানাতে বলা হয়, সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকার করে বা মিথ্যা বা ভুল যদি নাম ঠিকানা জানায় বা ভুল তথ্য দেয়, তাহলে সেই ভুল তথ্য দেওয়ার জন্য ওই ব্যক্তি দণ্ডনীয় অপরাধী হবে। ধারা 7। তাহলে 1 ধারা থেকে 7 ধারা পর্যন্ত, 1 ধারা থেকে 7 ধারা
বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, বোঝা গেছে স্যার। খুবই ছোট ধারা, 5টা ধারা, এবং শর্ট শর্ট বিষয়। শর্ট শর্ট বিষয় বলতে পারবেন, 1 ধারা থেকে 7 ধারা পর্যন্ত? ধারা 1। ধারা 1-এ বলা আছে, এই আইন প্রকাশ্য জুয়া আইন 1867 নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। এখানে মূল যে বিষয়টা, ক্রীড়া, সাধারণ ক্রীড়া ভবন, এই ক্রীড়া ভবন নিয়েই যাবতীয় কিছু, এর বাইরে আর কিছু নাই। যদি সাধারণ ক্রীড়া ভবনের সংজ্ঞা দিতে পারেন, তাহলে এখানে প্রত্যেকটা ধারারই মোটামুটি উত্তর দেওয়া সম্ভব। সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়? সাধারণ ক্রীড়া ভবন বলতে বোঝায় যে কোনো কক্ষ, যে কোনো ঘর, যে কোনো তাঁবু বা প্রাচীর বেষ্টিত স্থান, বা প্রাচীর বেষ্টিত কোনো প্রাঙ্গণ, বা কোনো গাড়ি, অথবা যে কোনো স্থান যা মালিকের বা রক্ষকের বা মালিকের রক্ষকের অথবা ব্যবহারকারীর জ্ঞাতসারে বা স্বেচ্ছায় অন্য কোনো ব্যক্তিকে জোয়ার স্থান হিসেবে ব্যবহার করার জন্য ব্যবহারকারী মুনাফা অথবা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সেখানে ক্রীড়া সামগ্রী বা অন্য কোনো কিছু ভাড়া বা রাখতে যদি দেয়, বা সেখানে অবস্থান করতে দেয় অর্থের বিনিময়ে বা ব্যবহার করতে দেয়, তাহলে তাকে সাধারণ ক্রীড়া ভবন বলে। ধারা 1-এর 1। ধারা 3-এ বলা হয়েছে, এই সাধারণ ক্রীড়া ভবনে দিয়ে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, অথবা কোনো ব্যক্তি যদি অর্থের যোগান দেয়, অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো সাহায্য করে, তাহলে প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন, ধারা 3। আর ধারা 4-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই সাধারণ ক্রীড়া ভবনে যদি উপস্থিত থাকে, সে ভালো কোনো ব্যক্তি হোক বা সে সে যে কোনো ব্যক্তি হোক না কেন, সে ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। সে খেলাধুলা করুক, অথবা জুয়ায় অংশগ্রহণ করুক বা জুয়ায় অংশগ্রহণ না করুক, বা জুয়ার জন্য স্থান ভাড়া দিক, অথবা জুয়ার জন্য সাধারণ ক্রীড়া ভবন ভাড়া দিক, অথবা অন্য কোনো সহায়তা করুক না করুক, ক্রীড়া ভবনের যে কোনো ব্যক্তি, অর্থাৎ খেলাধুলা যদি 4 জন করে, সেখানে যদি 40 জনও পাওয়া যায়, 40 জন ব্যক্তি সেখানে অপরাধী হিসেবে গণ্য হবেন, ধারা 4। আর ধারা 5-এ বলা হয়েছে, ওই স্থানে প্রবেশ করা যাবে, তল্লাশি করা যাবে, এবং তল্লাশি করার পর যে সকল ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে তা আটক করা যাবে, এবং উপস্থিত প্রত্যেক ব্যক্তিকেই সেখানে গ্রেপ্তার করা যাবে, ধারা 5। ধারা 7-এ বলা হয়েছে, মিথ্যা তথ্য প্রদান বা মিথ্যা নাম ঠিকানা প্রদান করার দণ্ড। সাধারণ ক্রীড়া ভবনের যে সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তির নাম ঠিকানা জানাতে বলেন, সেই ব্যক্তি যদি ভুল নাম ঠিকানা জানায় বা মিথ্যা নাম ঠিকানা যদি জানায়, তাহলে সেই ব্যক্তি দণ্ডনীয় অপরাধে অপরাধী হবেন, ধারা 7। তাহলে 1 ধারা থেকে 7 ধারা পর্যন্ত কোনো ঝামেলা আছে বা সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই কোনো। আগামীকালকে হবে ইনশাল্লাহ সরাই আইন। সরাই আইন, প্রথমে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, তারপরে প্রকাশ্য জুয়া আইন। এই দুইটার রিভিশন করার শেষে তারপরে হবে ইনশাল্লাহ সরাই আইন। সরাই আইনটা যখন হবে কালকে বুধবার, তারপরে বৃহস্পতিবার ইনশাল্লাহ হবে 3টা আইনের বিস্তারিত রিভিশন। প্রকাশ্য জুয়া আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, তারপরে সরাই আইন, এই 3টা আইনের রিভিশন হবে এই সপ্তাহের শেষের দিন। আর শুক্রবারের দিন অবশ্যই পরীক্ষা হবে। আমি এ সপ্তাহে এমসিকিউ নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সময় সংকট, সময় খুবই কম পাই, ঠিক আছে? তারপরে যদি সময় পাই আমি এমসিকিউ নেওয়ার চেষ্টা করব। আর মূল পরীক্ষা তো হবেই, প্রশ্ন 50 মার্কের পরীক্ষা অবশ্যই হবে। এটা মাথায় রাখবেন, 50 মার্কের লিখিত পরীক্ষা প্রত্যেক সপ্তাহেই ইনশাল্লাহ হবে। তার ভিতরে কোনো ভুল নাই। আপনার যতগুলা আইন পড়ানো হয়েছে প্রত্যেকটা আইন থেকেই প্রশ্ন হবে।
প্রত্যেকটা আইন থেকেই একটা না একটা করে প্রশ্ন হবে, এর ভিতরে কোনো ভুল নাই। আমার কথা বুঝতে পারছেন? তবে কোনো প্রশ্নের সাথে কোনো প্রশ্নের মিল থাকবে না। আপনারা জানি বলতে না পারেন যে না এই প্রশ্নটা এরকম হয় নাই বা এরকম আসার কথা ছিল না, বা পদোন্নতি পরীক্ষায় যখন ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন আমি আশা করি এই যে প্রশ্নগুলা করব, যে এই প্রশ্নগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কমন থাকার চেষ্টা করব। ঠিক আছে? আপনারা যদি প্রত্যেকটা প্রশ্ন যদি উত্তর দেন, দেখা যাবে যে এগুলা প্রশ্ন এই সেম ক্যাটাগরিরই এগুলা প্রশ্ন হয়, শুধু একটু 19-20 নাম টাম চেঞ্জ হতে পারে বা একটু 19-20 হতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখন থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেখবেন যে এই সেম ক্যাটাগরির প্রশ্ন হয়, তখন আর ভয় বেরিয়ে থাকবে না মনের ভিতরে যে এরা কি ধরনের প্রশ্ন করলো, প্রশ্ন বুঝি না, প্রশ্নের উত্তর হবে কি ধরনের, এগুলো বুঝতে পারি না। কথা বুঝতে পারছেন? অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবেন, যত চেষ্টা করবেন, যত পড়বেন তত জানবেন, তত যত চেষ্টা করবেন তত বুঝতে পারবেন। আর যত পরীক্ষা দেবেন তত জ্ঞান বৃদ্ধি পাবে, তত মনে করেন যে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করা লাগে, পরীক্ষায় কিভাবে উপস্থাপন করা লাগে, কিভাবে লেখা লাগে, এগুলা বুঝতে পারবেন। তাহলে আশা করবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাহলে 1 ধারা থেকে 7 ধারা পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্রের ক্লাস ওই একই সময়ে হবে, উপস্থিত থাকার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন। এখন ক্লাসটা একটু দিন দিন লম্বা হইতেছে, 10-15 মিনিট আগে নিতে পারলে ভালো হয়। তাহলে মোটামুটি 11টা 10-15-এর ভিতরে ক্লাসটা শেষ করে দেওয়া যায়। ঠিক আছে? দেখি চেষ্টা করি, যদি 10-15 মিনিট আগে আসতে পারি তাহলে ইনশাল্লাহ 10-15 মিনিট আগেই ক্লাস শুরু করে দেব। কারণ ফৌজদারি কার্যবিধি আইনের কিছু ধারা পড়ায়, তারপরে দণ্ডবিধির আবার রিভিশন, তারপরে দণ্ডবিধির আবার দেখা যায় 5-7টা নতুন ধারা আলোচনা করা, পড়া অনেক হয়ে যায়। ঠিক আছে? আর কালকে কিন্তু রিভিশন হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 44-45 ধারা পর্যন্ত। আজকে ইনশাল্লাহ আলোচনা করব ধারা একবারে 46 থেকে ধারা 67 পর্যন্ত, গ্রেপ্তার গ্রেপ্তার সংক্রান্ত আলোচনা। গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পুনরায় গ্রেপ্তার, সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার। কথা বুঝতে পারছেন? এখান থেকে কি কি প্রশ্ন হয় সে প্রশ্নগুলাও আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।